অনেক অনেক দিন আগের কথা। ডেমন এবং মানুষের প্রেম নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময়ে আমাদের কিউট একটা খরগোশ ডেমন মানুষের প্রেমে পড়ে যায়। এবার চলুন দেখে আসি আমাদের এই খরগোশ ডেমন তার মানুষ প্রেমিককে নিজের করে পায় কিনা। আর যদি পেয়েও থাকে তাহলে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে মানুষ এবং ডেমনের প্রেম সার্থক করার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখা যায় চ্যাঙ্গে নামে একজন প্রিন্স গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার উপর একটি পাখি ডেমন আক্রমণ করে। ওই পাখি ডেমনের নাম ছিল ইউ। তবে ইউকে প্রতিরোধ করার জন্য সেখানে জাইজা নামে একটি মেয়ে আসে। জাইজাকে দেখে ইউ বলে, বড় আপু, আপনি আবারও আমার রাস্তায় চলে এসেছেন। জাইজা তখন বলে, তুমি একজন বেঈমান, আর তোমাকে তো আমাকে আটকাতেই হবে। দুইজনে ফাইট শুরু করে। এইদিকে চ্যাঙ্গে বসে বসে ফল খাচ্ছিল আর দুই বোনের ফাইট দেখছিল। তবে ইউ যখন জাইজার সাথে পেরে উঠছিল না, তখন সে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার সময় বাইরে থেকে ইউনুস ওয়াং তাকে দেখতে পায়। ওয়াং আগে থেকেই জানতো একটা ডেমন চ্যাংকে মারার চেষ্টা করছে। এদিকে ভিতরে জাইজা যখন চলে যেতে চায়, চ্যাং তখন জাইজাকে বলে, তুমি এই নিয়ে আমাকে 2 দিন বাঁচালে। পাস্টের একটি সিনে দেখানো হয় যে আগেও একদিন জাইজা চ্যাঙ্গেকে বাঁচিয়েছিল। এই কারণে চ্যাঙ্গে জাইজাকে বলে তার গার্ড হয়ে যেতে। তবে জাইজা বলে যে সে এখানে চ্যাঙ্গের গার্ড হতে আসেনি, বরং সে ইউকে ধরতে এসেছে। তবে এরই মধ্যে বাইরে থেকে ওয়াং চিৎকার করতে করতে ভিতরে আসতে থাকে। সে ভাবছিল হয়তো চ্যাঙ্গের কিছু হয়ে গিয়েছে, কিন্তু সে যখন ভিতরে আসে দেখতে পায় চ্যাঙ্গে গোসল করছে। পর্দা দেয়া ছিল এবং চ্যাঙ্গে বলে যে তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো। ওয়াং যখন বুঝতে পারে যে চ্যাঙ্গে ঠিক আছে এবং গোসল করছে, তখন সে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে দেখা যায় চ্যাঙ্গে মোটেও গোসল করছিল না। তার বাথটাবের মধ্যে সে জাইজাকে লুকিয়ে রেখেছিল। এরপর সে জাইজাকে জিজ্ঞাসা করে জাইজা তার গার্ড হওয়ার জন্য প্রস্তুত কিনা। জাইজা তখন 30টা রূপার মুদ্রা দাবি করে তার গার্ড হওয়ার জন্য। চ্যাঙ্গে এতে রাজি হয়ে যায় এবং জাইজার আরও একটি শর্ত হচ্ছে চ্যাঙ্গেকে জাইজাকে সাহায্য করতে হবে ইউকে ধরার জন্য। চ্যাঙ্গে এতে রাজি হয়ে যায় এবং দুইজনে ডিল বলে আঙুলে আঙুল মিলিয়ে নেয়। এরপরে দেখা যায় ইউ নামে সে পাখি ডেমনটি চ্যাঙ্গের ছোট ভাই চ্যাংজির কাছে গিয়ে হাজির হয়। আসলে চ্যাঙ্গি রাজা হতে চায়, যে কারণে সে সেকেন্ড প্রিন্স মানে চ্যাঙ্গেকে মারার চেষ্টা করছিল। আর তার সাথে ছিল তার ধর্মগুরু শেনি। শেনি তখন ইউর উপর রেগে গিয়ে বলে, তুমি কি অ্যান্টিডোট চাও না নাকি? তবে চ্যাংজি শেনিকে বলে যেহেতু ইউ তাকে মারতে পারেনি, কেননা আপনি নিজেই একবার ট্রাই করে দেখুন। শেনি তখন বলে যে ঠিক আছে, যেহেতু তুমি বলছো, এবার চ্যাঙ্গেকে আমি নিজে মারব। শেনি সেখান থেকে চলে গেলে চ্যাংজি ইউকে নিজের কাছে টেনে নেয়। বোঝা যাচ্ছিল তাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। পরবর্তী সিনে দেখা যায় জাইজা চ্যাঙ্গির কাছে এসে জিজ্ঞাসা করে তার এখন কি করতে হবে। চ্যাঙ্গি বলে যে তুমি তো আমার গার্ড, তাহলে তুমি আমার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। জাইজা এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বলে যে আমি গার্ড মানে কি, দরজার সামনে দাঁড়িয়ে থাকার মতো গার্ড? চ্যাঙ্গি বলে যে তোমাকে আমি পে করছি, গার্ড তো গার্ডই হয়, তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকো। জাইজা বাধ্য হয়ে চ্যাঙ্গির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর চ্যাঙ্গি তখন জাইজাকে দেখে জাইজার ছবি আঁকছিল। ঠিক ওই সময় ওয়াং ভিতরে আসে। তবে ভেতরে আসার সময় সে জাইজার দিকে অদ্ভুতভাবে তাকায় এবং পাস্টের একটা সিনে আমরা দেখতে পাই জাইজা একটি ছবি নিয়ে ওয়াংকে দিয়ে বলছিল সেই ছবিটা চ্যাঙ্গের কাছে দিতে। এদিকে জাইজার দিকে ওয়াং এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দেখে জাইজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার মুখে কি কিছু লেগে আছে? এটা বলে সে নিজের তলোয়ারে নিজের মুখ দেখতে লেগে যায়। ওয়াং বিরক্ত হয়ে চ্যাঙ্গির কাছে যায় এবং চ্যাঙ্গিকে বলে যে ইয়োর হাইনেস, আপনি কিন্তু 5 বছর আগের মতো ভুল করছেন। তবে চ্যাঙ্গি ওয়াং এর কথায় পাত্তা দেয় না। এরপরেই দেখা যায় জাইজাকে মেইড খাবার দিয়েছে। তবে জাইজার খাবারগুলো পছন্দ হয় না। সে ওই মেইডকে জিজ্ঞাসা করে যে গাজর আছে কিনা, কাঁচা গাজর। তো মেইড বলে যে রান্নাঘরে থাকতে পারে। জাইজা তখন ওই মেয়েদের হাত ধরে বলে যে আপনি এত সুন্দর, আপনার মনও নিশ্চয়ই অনেক বড় হবে, আমাকে একটু গাজর এনে দিন।
ব্যাস মেয়েদের মন গলে যায়। এরপরেই দেখা যায় জাইজা বসে বসে মজা করে গাজর খাচ্ছে। তখন তার দরজায় ওয়াং নক করে। সে ভিতরে এসে জাইজাকে 2টা রূপার মুদ্রা দেয় আর তারপর বলে যে এগুলো নিয়ে তুমি দুনিয়া ঘুরে ঘুরে দেখো, কি দরকার আছে প্যালেসের মধ্যে আটকে থাকার। জাইজা বুঝতে পারে ওয়াং তাকে এই প্যালেস থেকে চলে যেতে বলছে। সে তখন ওই টাকাটা ফেরত দিয়ে বলে যে না না, আমি এই প্যালেসে অনেক ভালো আছি, প্যালেস অনেক বড়, আমি এখানেই ঘোরাঘুরি করতে পারবো। ওয়াং তখন বলে 5 বছর আগে তোমার মতো দেখতে একটা মেয়ে প্যালেসে এসেছিল আর সে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। জাইজা বুঝতে পারে যে ওয়াং তাকে থ্রেট দিচ্ছে। সে তখন ওয়াংকে বলে যে আমি এই বিষয়টা দেখে নিব, তুমি তোমার কাজ করো। ওয়াং আবারও বিরক্ত হয়ে চলে যায়। তবে ওয়াং ভুল করে সে টাকা 2টা রেখে গিয়েছিল। জাইজা সেটা ধরে ভাবছিল এটা তার হয়ে গেল, কিন্তু একটু পরে ওয়াং ফেরত এসে ওই টাকা 2টা নিয়ে যায়। জাইজা তখন চিৎকার করে বলে যে তুমি এত কিপটা কেন। এরপরে দেখা যায় ওয়াং জাইজার জন্য পিগের মাথা নিয়ে এসেছিল, কেননা সে বুঝতে পেরেছিল জাইজা গাজর পছন্দ করে আর সেটা ছাড়া সে কিছু খায় না। জাইজা তখন মেইডের কাছে গাজর চাচ্ছিল, তবে মেইড ওয়াং এর ভয়ে গাজর দিতে পারে না। জাইজা তখন বলে যে সে ডায়েট করছে, সে খাবে না। ওয়াং চিন্তা করে দেখা যাক তুমি কতদিন না খেয়ে থাকতে পারো। তবে রাতের বেলায় জাইজার অনেক ক্ষুধা লাগে, তাই সে চিন্তা করে এবার সে রান্নাঘরে গিয়ে চুরি করে গাজর খাবে এবং লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে গাজর বের করে খেতে থাকে। তবে বাইরে থেকে ওয়াং 2জন সৈন্যকে বলছিল যাও গিয়ে জাইজাকে ধরে আনো। চিৎকার করে বলে এই চোর ঢুকেছে মেনশনে। তবে তখনই সেখানে চ্যাংগে চলে আসে আর চ্যাংগে ওয়াংকে পাঠিয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে বলে গাজর খাওয়া শেষ হলে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তবে জাইজা এত মজা করে গাজর খাচ্ছে দেখে চ্যাংগে জিজ্ঞাসা করে তুমি গাজর খেতে এত পছন্দ করো কেন। জাইজা তখন খুব দুঃখ দুঃখ মুখ করে বলে একবার তাদের দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল, তখন তাদের কাছে খাওয়ার মতো আর কিচ্ছু ছিল না, তারা শুধু গাজর খেয়ে বেঁচে থাকতো। আর তারপর থেকে গাজরের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য জাইজা সবসময় গাজর খায়। আর তাছাড়া গাজর অনেক মিষ্টি। এটা বলে জাইজা চ্যাঙ্গের মুখের কাছে 1 খণ্ড গাজর ধরে। চ্যাঙ্গে একটু থেমে গিয়ে 1 কামড় গাজর নিয়ে বলে যে ঠিকই বলেছ, মিষ্টি আছে। এরপরেই দেখা যায় জাইজার জন্য সব গাজরের তরকারি রান্না করা হয়েছে। ওয়াং এসে মেইডকে ঝাড়ি মারতে থাকে কেন জাইজার জন্য গাজর রান্না হলো। তখনই চ্যাঙ্গে জাইজার সাথে ঘরে ঢোকে। জাইজা চ্যাঙ্গের পেছন থেকে ওয়াংকে হাই জানায়। এখন তো আর ওয়াংয়ের কিছু বলার থাকে না, সে রেগে সেখান থেকে বের হয়ে যায়। এরপর জাইজা আর চ্যাঙ্গে একসাথে খেতে বসে। জাইজা হাত দিয়ে খাবার খাচ্ছিল দেখে চ্যাঙ্গে চপস্টিক দিয়ে জাইজাকে খাবার খাইয়ে দেয়। জাইজা অনেক মজা করে গাজরের ভেজিটেবলগুলো খাচ্ছিল আর চ্যাঙ্গে এই বিষয়টা দেখে মুচকে মুচকে হাসতে থাকে। পরবর্তী সিনে আমরা নতুন একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম ছিল কিয়ের। কিয়ের ছিল এখানকার জেনারেলের বোন। কিয়ের চ্যাঙ্গিকে পছন্দ করত। সে চ্যাঙ্গিকে কবিতা পড়ে শোনাচ্ছিল। চ্যাঙ্গি তখন কিয়েরকে বলে যে তোমার অভিজ্ঞতা খুবই ভালো আর তুমি এত সুন্দর কবিতা লেখো, একদিন না একদিন তুমি ফেমাস হবেই। কিয়ের তখন বলে যে হ্যাঁ, আমার মধ্যে তো ট্যালেন্ট আছে, আমি তো আর মানুষের মতো সারাদিন গাজর খেয়ে বেড়াই না। জাইজা তো বুঝতে পারে যে এটা তাকে খোঁচা দেওয়ার জন্য বলা হয়েছে। সে তখন বলে ঠিক আছে, তোমার যদি এতই ট্যালেন্ট থাকে তাহলে গাজর নিয়ে একটা কবিতা বানিয়ে দেখাও। কিয়ের মনে মনে চিন্তা করে আয় হায়, আমি তো গাজর নিয়ে কোনো কবিতা মুখস্থ করিনি। এসব কবিতা কিয়ের লিখতো না, সে মুখস্থ করে সে চ্যাঙ্গিকে শোনাতো ইমপ্রেস করার জন্য। সে জাইজাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে জাইজা সোজা এসে চ্যাঙ্গির কোলের উপরে পড়ে। এটা দেখে তো কিয়ের আরো বেশি রাগ হয়। তবে জাইজা আর চ্যাঙ্গির প্রথমবারের মতো খুব রোমান্টিক একটা লুক হয়ে যায়। এদিকে কিয়ের রেগে মেগে তার ভাইয়ের কাছে আসে এবং বলে যে জাইজা আর চ্যাঙ্গে তাকে বুলি করেছে, এটার প্রতিশোধ যেন তার ভাই অবশ্যই নেয়। সে এত রেগে ছিল বলে তার ভাই তাকে মাথা ঠান্ডা করতে বলে এবং কথা দেয় যে সে জাইজা আর চ্যাঙ্গিকে দেখে নেবে। এরপরেই দেখা যায় চ্যাঙ্গে একটা গোপন ঘরে যায়, যেখানে জাইজার মতো দেখতে একটি মেয়ের ছবি লাগানো ছিল। আর সে ওই ছবির দিকে তাকিয়ে চিন্তা করছিল এটা কি তুমি নাকি তুমি না। সিন কাট হয়, দেখা যায় একটা মেয়ে আসে চ্যাঙ্গের সাথে দেখা করতে। এই মেয়েটি চ্যাঙ্গের বড় ভাবি
মেয়েটির নাম শাও শাও। শাও শাও জাইজাকে দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। চ্যাঙ্গি তখন বলে যে জাইজা তার গার্ড। ওই মেয়েটি এটা বলতে এসেছিল যে চ্যাঙ্গির বড় ভাইও ষড়যন্ত্র করছে চ্যাঙ্গির বিরুদ্ধে। চ্যাঙ্গি যেন এই বিষয়ে সাবধান থাকে। চ্যাঙ্গি তখন বলে যে সে সবকিছুই জানে, তবে শাও শাওয়ের বেশিক্ষণ তার সাথে কথা বলা উচিত না। যদি তার বড় ভাই দেখতে পায় তাহলে বিপদ হয়ে যাবে। শাও শাও চ্যাঙ্গিকে বলে 5 বছর আগের ভুল আবারও করো না। সবাই শুধু চ্যাঙ্গিকে এই একটা কথাই বলছিল। এরপর শাও শাও সেখান থেকে চলে যায়। আর চ্যাঙ্গি আর জায়জা যখন সেখান থেকে ফিরে আসছিল তখনই হঠাৎ করে তাদের উপরে কেউ একজন আক্রমণ করে। তবে সে মাস্ক পরেছিল এবং তার কাছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজালে সেটার মধ্যে থেকে ছুরির মতো বের হয়ে আসছিল। প্রথমে জায়জা সেটার প্রতিরোধ করতে চাইলে সে পারে না। জায়জা কিন্তু অতটাও শক্তিশালী ছিল না। তবে এইবার আমরা চ্যাঙ্গির নতুন রূপ দেখতে পাই। চ্যাঙ্গি প্রচন্ড শক্তিশালী ছিল। চ্যাঙ্গি ওই লোকটির সাথে যুদ্ধ করার সময় আঘাত পায় আর জাইজাও অজ্ঞান হয়ে যায়। চ্যাঙ্গি তখন বাধ্য হয়ে জাইজাকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে। এরপর ওই লোকটি যখন মাস্ক খোলে দেখা যায় সেটা তো ধর্মগুরু শেনি। এদিকে চ্যাঙ্গি জাইজাকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে এসেছিল। সে দ্রুত জাইজাকে নিয়ে ভিতরে যায় এবং তাকে হিল করতে শুরু করে। চ্যাঙ্গি নিজের পাওয়ার দিয়ে জাইজাকে হিল করার পর নিজের ক্ষততে ব্যান্ডেজ করে। সে যখন নিজের ক্ষততে ব্যান্ডেজ করছিল তখন জাইজার জ্ঞান ফেরে। সে দেখতে পায় তার পোশাক পরিবর্তন করা। জাইজা মনে করে যে চ্যাঙ্গি তার পোশাক পরিবর্তন করেছে, মানে তার সবকিছু দেখে ফেলেছে। সে চ্যাঙ্গিকে বলছিল তুমি একটা খারাপ ছেলে। চ্যাঙ্গি বলে যে আমি যখন তোমার ক্ষততে ওষুধ লাগিয়েছি আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। তবে জাইজা বিষয়টা বিশ্বাস করছিল না। যা হোক, জাইজা চ্যাঙ্গিকে জিজ্ঞাসা করে যে শাও শাও কে, সে কেন তাকে সাবধান করতে এসেছিল। চ্যাঙ্গি তখন বলে যে শাও শাও প্রাইম মিনিস্টারের মেয়ে। সে আর শাও শাও একসাথে বড় হয়েছে। চ্যাঙ্গে ছোটবেলা থেকেই তার বাবা আর শাও শাওয়ের সাথেই বেড়ে উঠেছে। শাও শাও তার খুব ভালো বন্ধু ছিল, যে কারণে চ্যাঙ্গে চাইতো না শাও শাওয়ের প্যালেসে বিয়ে হোক। সে চাইতো যে ভালো কোথাও বিয়ে হয়ে সে সুখে শান্তিতে থাকুক, কারণ প্যালেস তো শান্তির জায়গা না, একে অন্যের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করতেই থাকে। তবে 5 বছর আগে চ্যাঙ্গের বাবা শাও শাওয়ের সাথে তার বড় ভাইয়ের বিয়ে ঠিক করে, আর এই বিষয়ের বিরুদ্ধে কথা বলারও সাহস তাদের ছিল না। বেচারি শাও শাওকে বাধ্য হয়ে চ্যাঙ্গের বড় ভাইকে বিয়ে করতে হয়। জাইজা তখন বলে যে আমার যতদূর মনে হয়েছে শাও শাও তোমাকে পছন্দ করে। বেচারির জন্য আমার খারাপ লাগছে। যা হোক, চ্যাঙ্গে বলে যে দ্রুত তাদের এই বাড়ি থেকে বের হতে হবে, কেউ এসে পড়তে পারে। জাইজা বলে যে কেউই আসবে না, কেননা এই বাড়িটা তার। চ্যাঙ্গে অবাক হয়ে বলে তাহলে তোমার ফ্যামিলি কোথায়? জাইজা বলে যে তার তো বাবা মা ছিলই না, সে তার মাস্টারের কাছে বড় হয়েছে। সে আর ওই যে প্রথমে আমরা যে পাখি ডেমনকে দেখেছিলাম, ওরা দুইজন এই মাস্টারের স্টুডেন্ট ছিল, যে কারণে ওই পাখি ডেমন জাইজাকে বড় আপু বলছিল। ওই পাখি ডেমন বেইমানি করেছে। যে লোকটি মাস্টারকে মেরে ফেলেছে ওই পাখি ডেমন এখন তার হয়ে কাজ করে, যে কারণে জাইজা ওই ডেমন মানে ইউ এর পিছু করছিল। যা হোক, এরপরেই আমাদের কিয়েরকে দেখানো হয়। তার কাছে ঠিক তার মতো দেখতে একটি মেয়ে আসে এবং ওই মেয়েটি চোখের মাধ্যমে কিয়েরকে পজেস করে নেয়। সে কিয়েরের মেমোরি রিড করে একদম কিয়েরের মতো হয়ে যায়, আর কিয়ের সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটু পরে দেখা যায় কিয়েরকে কোনো একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছে। কিয়ের চিৎকার করে সেখান থেকে তাকে বের করতে বলছিল, তবে সেখানে থাকা গার্ডরা বলে যে ওর কথায় পাত্তা দিও না। এরপরেই দেখা যায় জাইজা মন খারাপ করে ভাবছিল যে কেন সে মানুষ হলো না। এখানেই আমরা প্রথমবারের মতো জানতে পারি যে জাইজা মানুষ না, সে একজন ডেমন। এরই মধ্যে সেখানে ওয়াং আসে এবং বলে যে তুমি এখানে বসে বসে কি করছো, তুমি যাও প্রিন্সকে গার্ড দিতে। ওয়াং সবসময় জাইজার পিছনে লেগে থাকতো। জাইজা কিছু বলতে চায়, তারপরও না বলে চলে যায় প্রিন্সের ঘরে। সে গিয়ে প্রিন্সকে জিজ্ঞাসা করে যে আমার তো মনে হয় না তোমার গার্ডের প্রয়োজন আছে, তারপরেও তুমি কেন আমাকে তোমার গার্ড হিসেবে রেখেছো? প্রিন্স তখন বলে যে সবসময় তো আর তার যুদ্ধ করার মুড থাকে না, আর সবসময় সে যুদ্ধ করবে কেন, সে একজন প্রিন্স, এই কারণে সে জাইজাকে রেখেছে। আর এখন থেকে জাইজা তার পাশে বসতে পারে, দরজার সামনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। জাইজা তো এটা শুনে খুশি হয়ে যায়।
সে দৌড়ে একটা টুল এনে চ্যাংগের পাশে বসে। চ্যাংগে তখন জাইজাকে বলে তাকে বাতাস করার জন্য। তবে জাইজা এতই দুষ্টু, সে বাতাস করতে করতে চ্যাংগের মাথায় একটা বাড়ি মারে, মশা মারার নাম করে। তবে চ্যাংগে বুঝতে পারে যে সে ইচ্ছা করে বাড়ি মেরেছে এবং দুইজনের খুনসুটি শুরু হয়ে যায়। এরই মধ্যে ঘরে ওয়াং আসে। ওয়াং যখন চ্যাংগে আর জাইজাকে খুনসুটি করতে দেখছিল, সে চিন্তা করে যে চ্যাংগেকে অনেকদিন এত খুশি দেখা যায়নি। চ্যাংগে জাইজাকে ধরে তার মাথায় গাঁটটা মারছিল আর বলছিল, আর মারবে আমাকে? আর জাইজা বলছিল, না না, আর মারবো না। যা হোক, ওয়াংকে দেখে তারা ঠিক হয়ে দাঁড়ায়। ওয়াং তখন বলে তার সাথে জেনারেল গুনশুন দেখা করতে এসেছে। গুনশুন কিয়েরের ভাই। তো গুনশুন এসে চ্যাংগেকে বলে যে কিয়ের তাকে খুব পছন্দ করে, কিয়ের আর তার বিয়ে ঠিক করার জন্যই গুনশুন এসেছে। চ্যাংগে তখন বলে যে তার অন্য প্ল্যান রয়েছে, মানে সে অন্য কাউকে ভালোবাসে। কিন্তু এটা শুনে গুনশুন রেগে যায়। সে বলে, তাহলে তোমার আমার মধ্যে সম্পর্ক এখানেই শেষ। তবে চ্যাংগের তো গুনশুনকে দরকার, কেননা গুনশুনের আন্ডারে প্রচন্ড শক্তিশালী একটি টিম রয়েছে আর সে এই রাজ্যের জেনারেল। তাই চ্যাংগে রাজি হয়ে যায় কিয়েরকে বিয়ে করার জন্য, যেটা শোনার পর জাইজার খুব মন খারাপ হয়। এরপরে দেখা যায় কিয়ের চ্যাংগের সাথে বিয়ের ব্যাপারে প্ল্যান করতে এসেছে। সে চ্যাংগেকে বলছিল যে তারা একসাথে একটি ঘোড়ার গাড়িতে করে তাদের বিবাহের দিনটি উদযাপন করবে। এমনকি সে এখন থেকেই চ্যাংগের প্যালেসে থাকার জন্য অনুমতি চাচ্ছিল। তবে এই বিষয়টা জাইজার একদমই পছন্দ হয় না। সে তখন ইচ্ছা করে চায়ের কাপ কিয়েরের হাতের উপরে ফেলে দেয়। কিয়ের রেগে উঠে দাঁড়িয়ে জাইজার দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে। এটা তো আর আসল কিয়ের ছিল না, কোনো একটা ডেমন ছিল। তখনই চ্যাংগে বলে যে ঠিক আছে, তুমি ভেতরে গিয়ে চেঞ্জ করে এসো। কিয়ের তখন চেঞ্জ করার জন্য চলে আসে। তবে আস্তে আস্তে ভাবছিল খুব দ্রুত আমাকে কাজ সমাধান করতে হবে। রাতের বেলায় দেখা যায় কিয়ের চ্যাংগের স্যুপের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। মেইড এসে ওই স্যুপটি চ্যাংগের জন্য নিয়ে যায়। এদিকে চ্যাংগে আর জাইজা দুইজনে তলোয়ার প্র্যাকটিস করছিল। এরই মধ্যে সেখানে ওই মেইড স্যুপ নিয়ে আসলে ওয়াং সেটা পরীক্ষা করে দেখে। তবে পরীক্ষা করে সেটার মধ্যে কোনো ধরনের বিষ পাওয়া যায় না। চ্যাংগে ওই স্যুপটা খেয়ে নেয় আর তারপর জাইজার সাথে তার নিজের ঘরের দিকে চলে যায়। তবে ঘরের কাছে আসতে আসতেই চ্যাংগের প্রচন্ড খারাপ লাগতে শুরু করে। আসলে ওই স্যুপের মধ্যে উত্তেজিত হওয়ার ওষুধ মেশানো ছিল। চ্যাংগে উত্তেজিত হয়ে জাইজাকে নিজের ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর এরপর জোর করে জাইজাকে কিস করে। কিন্তু তখনই আবার সেখানে কিয়ের চলে আসে। কিয়ের চ্যাংগেকে কাবু করার জন্যই ওই ওষুধ মিশিয়েছিল এবং এখন চ্যাংগে যাতে তাকে ভিতরে ডেকে নেয় সেই কারণে এসেছিল। চ্যাংগে দরজা হালকা খোলা রেখে কিয়েরকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে যে আমাদের কেবল এঙ্গেজমেন্ট হয়েছে, এখনো বিয়ে হয়নি। বাইরে থেকে কিয়ের চ্যাংগের গায়ে হাত দিয়ে বলছিল যে সমস্যা নেই, আপনারা তো কন্ট্রোল করার প্রয়োজন নেই। তবে চ্যাংগে মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে যে আপনি চলে যান। কিয়ের মনে মনে চিন্তা করে ওষুধের প্রভাব যখন শুরু হবে তখন তুমি নিজে আমাকে ডেকে নিবে। ভিতরে চ্যাংগের পালস চেক করে জাইজা বুঝতে পারে যে তাকে ওষুধ দেওয়া হয়েছে। সে তখন বলে যে আমি অ্যান্টিডোট নিয়ে আসছি। কিন্তু চ্যাংগে বলে যে আমার অ্যান্টিডোট তো এখানেই। সে আবারও জাইজার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। জাইজা তখন চ্যাংগেকে থাপ্পড় দিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে ঘরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কিয়ের। সে জাইজাকে বের হয়ে যেতে দেখে আবারও রাগে গজগজ করতে থাকে। এরই মধ্যে সেখানে ইউ চলে আসে। কিয়ের ইউকে দেখে জিজ্ঞাসা করে সে কে। ইউ তখন বলে যে আমি কে এটা জানা দরকার নেই, আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। জাইজা নিজেও একজন ডেমন। এটা শুনে কিয়ের অবাক হয়ে যায়। এদিকে জাইজা ঘরে এসে লজ্জায় মরে যাচ্ছিল। জাইজার তো খুবই ভালো লাগছিল যে চ্যাংগে তাকে কিস করেছে। সে নিজেও চ্যাংগেকে পছন্দ করত। তবে তখনই তার মনে পড়ে তার মাস্টার বলে দিয়েছিল মানুষ আর ডেমনদের মধ্যে কখনো ভালোবাসা হয় না। আর এটা ভেবে সকালবেলায় জাইজা চ্যাংগের কাছে গিয়ে বলে যে সে আর গার্ডের চাকরি করতে চায় না, সে এখান থেকে চলে যেতে চায়। সেখানে ওয়াংও উপস্থিত ছিল। সে তো খুশি হয়ে যায় যে জাইজা এখান থেকে চলে যেতে চাচ্ছে। ওয়াং কেন যেন কোনো কালেই জাইজাকে পছন্দ করতো না। চ্যাংগেও বিশেষ কিছু বলে না, সে জাইজাকে যেতে দেয়। তবে জাইজা যাওয়ার পর চ্যাংগের খুবই মন খারাপ হচ্ছিল।
ওয়াং তখন বলে যে আপনার যদি জায়জার জন্য এতই মন খারাপ হয় তাহলে আপনি নিজে গিয়ে জায়জাকে ফিরিয়ে নিয়ে আসুন। ওয়াং আসলে চ্যাংগের একদম অন্ধভক্ত ছিল। ইউনুস তো এমনই হওয়া উচিত। ইউনুস বলতে রাজার পার্সোনাল যে মেইডগুলো থাকে তারা। যা হোক, জায়জা যখন যাচ্ছিল তখন তার রাস্তায় কিয়েরের সাথে দেখা হয়। জায়জা তখন বলে যে তুমি এখানে এসে কেন সময় নষ্ট করছো? নিজের ফিয়ন্সের সাথে বিয়ের আলোচনা করো, সেটা তোমার জন্য ভালো হবে। তবে কিয়ের বলে যে সে জায়জাকে সামলাতে এসেছে এবং দুইজনে নিজেদের আসল ফর্মে এসে একে অপরের উপরে আক্রমণ করে। এখানেই আমরা দেখতে পাই এই নকল কিয়ের আসলে একটা ফক্স ডেমন আর জায়জা একজন খরগোশ ডেমন। তবে কিয়ের দ্রুতই সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখতে পাই কিয়েরকে আসলে চ্যাংগের বড় ভাই ফিট করে দিয়েছিল। কিয়ের চ্যাংগের বড় ভাইকে এসে জানায় যে চ্যাংগের যে গার্ড সেও একজন ডেমন। চ্যাংগের বড় ভাই তখন বলে তাহলে তো আমাদের এই বিষয়ে ইউডাই সাহায্য করতে পারে। পরবর্তী সিনে দেখা যায় জায়জা মন খারাপ করে তার বাড়ির বারান্দায় বসে গাজর খাচ্ছিল। তবে অদৃশ্য হয়ে সেখানে চ্যাংগেও উপস্থিত ছিল। তখন সেখানে একজন ডেমন হান্টার আসে। এই ডেমন হান্টারের নামই ছিল ইউডা, যাকে চ্যাংগের বড় ভাই পাঠিয়েছিল। জায়জা ইউডার সাথে যুদ্ধ শুরু করে। তবে ইউডার কাছে ছিল ডেমন ধরার জন্য এক ধরনের মিরর। যে মিররটা দেখেই জায়জা ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার ঘরের মধ্যে চলে যায়। তবে ইউডা জায়জার পিছু পিছু তার ঘরে চলে যায় এবং ওই মিররের মধ্যে জায়জাকে বন্দি করার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে থেকে একটি তলোয়ার এসে ওই মিররটা ভেঙে দেয় এবং সেখানে চ্যাংগে চলে আসে। চ্যাংগে ইউডাকে তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। জায়জা তো একদম খরগোশ রূপে চলে গিয়েছিল। সে আবার নিজের আসল রূপে চলে আসে এবং চ্যাংগেকে জিজ্ঞাসা করে চ্যাংগে কেন এখানে এসেছে। চ্যাংগে তখন বলে সে জায়জাকে ফিরিয়ে নিতে এসেছে। কিন্তু এখন তো চ্যাংগে জায়জার আসল পরিচয় মানে জায়জা একজন ডেমন এটা জেনে গিয়েছে, যে কারণে জায়জা তার সাথে যেতে রাজি হচ্ছিল না। তবে চ্যাংগে বলে যে আমি অনেক আগে থেকেই জানি তুমি একজন ডেমন, এটাতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই। এটা বলে সে জায়জাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জায়জা তো এটা শুনে খুশি হয়ে যায় আর চ্যাংগে জায়জার খুব কিউট একটা নাম দেয়। সে জায়জার চোখ মুছিয়ে দিতে দিতে বলে বানি ফিরে চলো। বানি নামটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এরপর চ্যাংগে জায়জাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় চ্যাংগে জায়জার হাত ধরে প্যালেসের মধ্যে ঢুকছিল। প্যালেসে ঢোকার মুখে তার ওয়াংয়ের সাথে দেখা হয়। ওয়াংকে দেখে চ্যাংগে বলে যে ওকে আমি বিয়ে করব, ও তোমাদের ভবিষ্যতের কুইন। ওয়াংয়ের তো একদমই ভালো লাগে না। তারপরেও প্রিন্স যেহেতু বলেছে সে মাথা নত করে দুইজনকে স্বাগতম জানায়। এরপরে দেখা যায় ওয়াং চ্যাংগেকে বলছিল আপনি কি 5 বছর আগের ঘটনা মনে রেখে জায়জাকে বিয়ে করতে যাচ্ছেন? আপনি একই ভুল আবার কিভাবে করতে পারেন? চ্যাংগে তখন বলে যে ওয়াং তুমি ভুল বুঝছো, জায়জা খুবই ইনোসেন্ট একটা মেয়ে, তুমি ওর সাথে মেশো তাহলেই বুঝতে পারবে। ওয়াং তখন বলে যে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি তাকে আরো ভালো করে জানার চেষ্টা করব। এরই মধ্যে জায়জা ভিতরে আসছিল আর ওয়াং যাচ্ছিল বাইরে। দরজা খুলতেই দরজার আঘাতে ওয়াং মাথায় ব্যথা পায়। জায়জা তো ভয় পেয়ে যায় যে ওয়াং নিশ্চয়ই এখন তার উপরে চিল্লাচিল্লি করবে। তবে ওয়াং চিল্লাচিল্লি করে না, বরং বলে যে ভবিষ্যতে একটু খেয়াল রাখবে। জায়জা অবাক হয়ে চিন্তা করে কি ব্যাপার, ওয়াং আজকে এত ভালো হয়ে গেল কিভাবে। এরপর জায়জা ভিতরে আসলে চ্যাংগে জায়জাকে কোলে তুলে টেবিলের উপর বসিয়ে দেয়। জায়জা তখন বলে যে কেউ দেখবে। চ্যাংগে বলে যে আমি আমার কুইনকে ধরবো, এতে কেউ দেখলেই বা কি। তবে জায়জা এবার চ্যাংগেকে জানায় যে কিয়ের আসলে একজন ফক্স ডেমন, সে আসল কিয়ের না। আসল কিয়েরকে হয়তো কিছু একটা করে ওই ফক্স ডেমন তার জায়গা নিয়ে নিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় চ্যাংজি যখন জানতে পারে যে চ্যাংগে জায়জাকে বিয়ে করার ঘোষণা দিয়েছে তখন সে খুশি হয়ে যায়, কেননা মানুষ আর ডেমনের প্রেম তো নিষিদ্ধ ছিল, আর এমনটা করলে অবশ্যই তাদের বাবা আর তাকে রাজা বানাবে না। তবে ইউ দেখছিল অন্য স্বপ্ন। সে চ্যাংজিকে বলে যখন তুমি রাজা হয়ে যাবে তখন তুমি আমাকে তোমার রানী বানিও। চ্যাংজি বলে অবশ্যই। ইউ বলে কিন্তু তখন যদি কেউ বলে যে তুমি একটা ডেমনকে বিয়ে করছো? চ্যাংজি বলে কেউ যদি তোমাকে ডেমন বলে তাহলে আমি তাকে মেরে ফেলবো। আহ, কত প্রেম।
এরপরে দেখা যায় ইউডা জঙ্গলের মধ্যে বসেছিল। তখনই জায়জা তার কাছে আসে। ইউডা জায়জাকে দেখে রেগে গিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি আবার আমার সামনে এসেছো, এবং জায়জার সাথে একটা ফাইট শুরু করে। তবে জায়জা খুব ফানিভাবে ওই ফাইট করছিল। সে ইউডার মুখের মধ্যে গাজর ঢুকিয়ে দিয়ে একটা টুকা দিতে ইউডা দূরে ছিটকে পড়ে যায়। ইউডা তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেখানে চ্যাঙ্গে আসে। ইউডা তখন বলে, তুমি যদি চাও আমাকে মেরে ফেলতে পারো, আমার এখন আর কিছু বলার নেই। তবে চ্যাঙ্গে ইউডাকে মারতে আসেনি, বরং সে ওই নকল কিয়েরকে ধরার জন্য ইউডাকে বলতে এসেছিল। সে ইউডাকে 100 রূপোর মোহর দিবে, তার বিনিময়ে ওই নকল কিয়েরকে ইউডা ধরে নিবে। ইউডা এই ডিলটি মেনে নেয়। তবে চ্যাঙ্গে যখন ইউডার পাশ দিয়ে যাচ্ছিল, ইউডার কোমরে থাকা বেলটি বেজে ওঠে। তখনই ইউডা বলে ওঠে, তোমার তো মিক্সড ব্লাড, মানে ডেমন আর মানুষের ব্লাড মিক্স করা, ক্রস বলা যায় আর কি। কিন্তু চ্যাঙ্গে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় জায়জা ঘুম ভেঙে যখন বাইরে আসে, সে দেখতে পায় সব মেয়েটরা প্যালেসকে সাজাচ্ছে। জায়জা একজন মেয়েটকে জিজ্ঞাসা করে প্যালেসকে কেন সাজানো হচ্ছে। ওই মেয়েট বলে, আপনি জানেন না, 2 মাস আগেই তো চ্যাঙ্গে মানে আমাদের প্রিন্স কথা দিয়েছিল গুনশুনকে যে 2 মাস পর তার বোন কিয়েরকে বিয়ে করবে। আগামীকালকেই তো বিয়ের দিন। এটা শুনে জায়জার প্রচণ্ড মন খারাপ হয়। জায়জা মন খারাপ করে বসে বসে ভাবছিল চ্যাঙ্গে তাহলে সত্যি কিয়েরকে বিয়ে করছে। এরই মধ্যে একজন মেয়েড এসে খবর দেয় কিয়ের তাকে দেখা করতে বলেছে, শহরের বাইরে একটি পাহাড়ের উপরে। জায়জা তখন তার তলোয়ারটি হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর জায়জা যখন ওই নকল কিয়েরের সাথে দেখা করে, ওই কিয়ের বলে, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ না? তুমি তো দেখছি চলে এসেছো। জায়জা বলে, তোমার শুধুমাত্র 100 বছরের কাল্টিভেশন রয়েছে, তোমাকে ভয় পাওয়ার কোনো কারণই নেই, আমি এক তুড়িতে তোমাকে হারিয়ে দিতে পারি। কিয়ের বলে, তুমি আমাকে হারিয়ে দিতে পারো, কিন্তু তোমার পছন্দের মানুষকে আমি বিয়ে করছি, তাই তোমার উচিত এখন এখান থেকে চলে যাওয়া। তবে তুমি চিন্তা করো না, আমি সত্যিই চ্যাঙ্গেকে পছন্দ করি, আর আমি তাকে অবশ্যই রাজা বানিয়ে দিব। এদিকে প্যালেসে চ্যাঙ্গে কাজ করছিল। তখন তার কাছে ওয়াং আসে এবং বলে, প্রিন্স, আপনি ঠিক বলেছিলেন, জায়জা আসলেও অনেক ইনোসেন্ট একটা মেয়ে, তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। চ্যাঙ্গে তখন হেসে দিয়ে বলে, জায়জা কোথায়? ওয়াং জানায় যে সে কিয়েরের সাথে দেখা করতে পাহাড়ের উপরে গিয়েছে। যেটা শুনে চ্যাঙ্গে দৌড়ে বের হয়ে যায়। এদিকে জায়জা আর এই নকল কিয়ের যখন কথা বলছিল, তখন ইউডা পেছন থেকে এসে কিয়েরকে মেরে ফেলে। জায়জা কিছু বুঝে ওঠার আগে কিয়ের সেখানে মরে পড়ে যায় এবং ইউডাও পালিয়ে যায়। তখনই সেখানে কিয়েরের ভাই মানে জেনারেল গুনশুন চলে আসে, আর সে মনে করে যে জায়জা তার বোনকে মেরে ফেলেছে। তখন সে জায়জার উপরে আক্রমণ করতে গেলে চ্যাঙ্গে এসে তাকে আটকায় এবং জায়জাকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। একটু পরে দেখা যায় চ্যাঙ্গের বড় ভাই ইউডাকে বলেছিল কিয়েরকে মেরে ফেলতে। সে যখন খবর পায় কিয়ের মারা গিয়েছে, সে বলে যে ভালো হয়েছে মারা গিয়েছে, ও এমনিও চ্যাঙ্গেকে মারতে পারতো না, এখন ওর মৃত্যুটা একটু কাজে লাগবে। গুনশুন আর চ্যাঙ্গের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেল, মানে গুনশুনের যে বাহিনী ছিল সে চ্যাঙ্গের পাশ থেকে সরে গেল, এখন চ্যাঙ্গে দুর্বল হয়ে পড়বে। সিরিয়াসলি এই কারণে খারাপ লোকের সঙ্গ দিতে হয় না, খারাপ লোকের সঙ্গ দিলে সবসময় খারাপই হয়। এদিকে জঙ্গলের মধ্যে কেউ একজন শেনিকে খবর দেয় যে জায়জা কিয়েরকে মেরে ফেলেছে, যে কারণে গুনশুন আর চ্যাঙ্গের মধ্যে এখন প্রচণ্ড শত্রুতা। যেটা শুনে শেনি অনেক খুশি হয়, আর তারপর যে খবর দিল তাকে একটি অ্যান্টিডোট দেয়। আগেই তো বলেছিলাম শেনির সাথে যারাই কাজ করে তাদেরকে ও একটি পয়জন দিয়ে রাখে, আর যে পয়জনের অ্যান্টিডোট প্রত্যেক মাসে মাসে প্রয়োজন হয়। পরবর্তী সিনে দেখা যায় জায়জা চ্যাঙ্গের কাছে এসে তার অনেক খাতির যত্ন করছিল। চ্যাঙ্গে তখন জায়জাকে টেবিলের উপর বসে বলে, কি ব্যাপার, বানিকে আজকে একটু অন্যরকম লাগছে। জায়জা তখন বলে যে তোমার আর গুনশুনের মধ্যে শত্রুতা হয়ে গেল আমার কারণে, আমি ভেবেছি তুমি আমার উপর রেগে আছো। চ্যাঙ্গে তখন বলে যে আরে না, আমি রেগে নেই, বরং আমি চিন্তা করছি তোমাকে যখন আমি বিয়ে করব তখন কি কি করব। আসলে কিয়ের সাথে যেদিন চ্যাঙ্গের বিয়ে হওয়ার কথা ছিল ওই দিনেই চ্যাঙ্গে জায়জাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, মানে বিয়ের দিন পরিবর্তন হবে না, শুধুমাত্র বউ পরিবর্তন হয়ে যাবে। জায়জা তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তবে একটু পরেই দেখা যায় শাও শাও ছদ্মবেশে জায়জার কাছে আসে।
সে জাইজাকে চ্যাংগের ওই গোপন রুমে নিয়ে যায়, যেখানে একদম ঠিক জাইজার মতো দেখতে একটি মেয়ের ছবি ছিল। এই মেয়েটির নাম ছিল সেনজিং। শাও শাও জাইজাকে বলে, তুমি কি ভেবেছ চ্যাংগে তোমাকে ভালোবাসে? চ্যাংগে সেনজিংকে ভালোবাসতো, আর তুমি একদম সেনজিং এর মতো দেখতে বলে চ্যাংগে তোমাকে বিয়ে করছে। সেনজিং 5 বছর আগে মারা গিয়েছে। সে যদি এখন বেঁচে থাকতো তাহলে তুমি ভাবো তুমি কোথায় থাকতে। জাইজা তখন বলে যে তুমি আমাকে এই কথাগুলো এখন কেন বলছো? শাও শাও তখন বলে, আমি চাই না তোমার মতো একটা ডেমনের কারণে চ্যাঙ্গির ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। তোমাকে বিয়ে করলে চ্যাঙ্গির সম্পূর্ণ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটা বলে শাও শাও সেখান থেকে বের হয়ে যায়। একটু পরে চ্যাঙ্গি সেই ঘরে এসে দেখে যে জাইজা ওই ছবিটির দিকে তাকিয়ে কান্না করছে। চ্যাঙ্গি জাইজাকে কিছু বলতে যাবে, তবে জাইজা কোনো কথাই শোনে না। সে কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে দেখা যায় ওয়াং এসে চ্যাঙ্গিকে খবর দেয় যে ইউকে আর থার্ড প্রিন্সের বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। তারা এতদিন জানতো যে ইউ থার্ড প্রিন্সের কাছেই থাকে। চ্যাঙ্গে কিন্তু ঠিকই জানতো যে ইউ যে বারবার তাকে মারতে আসে এটা চ্যাংজির কথায়। চ্যাঙ্গে তখন দ্রুত জাইজার কাছে যায়, তবে জাইজা চ্যাঙ্গের উপর রেগে ছিল। সে চ্যাঙ্গের সাথে কথা বলতে চাচ্ছিল না। চ্যাঙ্গে তখন বলে, তুমি ইউ এর খোঁজ চাও না? ইউকে কয়েকদিন ধরে থার্ড প্রিন্সের প্যালেসের আশেপাশে ট্রেস করা যাচ্ছে না। সে হয়তো প্যালেস ছেড়ে চলে গিয়েছে। জাইজা দ্রুত দরজা খুলে জিজ্ঞাসা করে ইউ কোথায় গিয়েছে। চ্যাঙ্গে তখন বলে, তোমার পুরনো বাড়িতে। এরপরে জাইজা তার পুরনো বাড়িতে ফিরে আসে এবং দেখতে পায় ইউ দরজায় বসে বসে কান্না করছে, আর ইউকে দেখেই বোঝা যাচ্ছিল সে আহত। জাইজা তো ইউর উপর রেগেছিল, তবে ইউ বলছিল সে জাইজার জন্যই অপেক্ষা করছে। জাইজাকে তার অনেক কিছু বলার আছে। জাইজা এবার একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করে সে তাকে কি বলতে চায়। ইউ বলে সে চ্যাংজির প্রেমে পড়ে গিয়েছিল, যে কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল এবং নিজের মাস্টারের সাথেই বেইমানি করেছে। পাস্টের একটি সিন থেকে দেখা যায় ইউ ঘরে এসে দেখতে পায় চ্যাংজি অন্য একটি মেয়ের সাথে খাটে বসে আছে। ইউ যখন রেগে যায় চ্যাংজি তখন বলে যে তুমি কি বেঁচে থাকতে চাও না নাকি? কেননা ইউ এর শরীরেও তো পয়জন ছিল, আর তার প্রত্যেক মাসে অ্যান্টিডোট প্রয়োজন। ইউ তখন আর কিছু বলতে পারে না। চ্যাংজির সাথে থাকা মেয়েটি বলছিল, তুমি কি তাহলে এই পেতনিটার কথাই বলেছিলে? সে ভাবলো কিভাবে তুমি ওকে ভালোবাসতে পারো। ইউ এর এসব কথা শুনে প্রচন্ড খারাপ লাগছিল। সে তখন রেগে চ্যাংজিকে আঘাত করতে গেলে সামনে শেনি চলে আসে এবং শেনি ইউকে আঘাত করে। ইউ দ্রুত সেখান থেকে পালিয়ে চলে আসে। ইউ জাইজাকে আরো বলে যে সে প্রথমে বেইমানি করতে চায়নি। শেনি তাকে একটি পয়জন দিয়েছে, যে কারণে প্রত্যেক মাসে তার অ্যান্টিডোট প্রয়োজন হয়। শেনি তার মাস্টারকে মেরে ফেলেছে এবং মাস্টারের সোল এখনো শেনির কাছে রয়েছে। আর ওই মাস্টারের সোল নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েই তাকে দিয়ে এতদিন এত সব কাজ করিয়েছে। জাইজা বুঝতে পারে যে ইউ এতদিন বাধ্য হয়ে তাদের সাথে বেইমানি করেছে। ইউ ভিতরে গিয়ে তার মাস্টারের যে মেমোরিয়াল ছিল সেটার সামনে দাঁড়িয়ে মাফ চায়, আর তারপর জাইজাকে বলে তুমি মাস্টারের সোলকে নষ্ট হতে দিও না। তুমি চ্যাংগের কাছ থেকে টাইগার ট্যালে নিয়ে শেনির কাছ থেকে মাস্টারের সোল নিয়ে এসো। এটা বলতে বলতে ইউ সেখানেই মারা যায়। তখনই বাইরে থেকে শেনি বলছিল সে মারা গিয়েছে। জাইজা তখন ইউকে সেখানে রেখে বাইরে আসে। ইউ মারা যাওয়ার পর একটা ছোট্ট সাদা পাখিতে পরিণত হয়ে যায়। জাইজা দৌড়ে বাইরে আসলে শেনি তাকে বলে যে আমি আর তোমার মাস্টার দুইজনে ভাই ছিলাম। ভাই বলতে তারাও একই মাস্টারের শিষ্য ছিল। শেনি তার সিনিয়রকে মারতে চায়নি, কিন্তু তার টাইগার ট্যালি প্রয়োজন, আর সেই কারণেই সে ইউকে নিজের বশে আনতে নিজেরই সিনিয়রকে মেরে ফেলেছে। শেনি জাইজাকে বলছিল সে ইচ্ছা করে ইউকে বশ করে চ্যাংগেকে মারতে পাঠিয়েছে, কেননা সে জানতো ইউ যেখানে যাবে জাইজা ইউ এর পিছু করতে করতে সেখানেই পৌঁছে যাবে, এবং চ্যাংগে যখন জাইজাকে দেখবে সে অবশ্যই জাইজাকে তার কাছে রেখে দিবে, কেননা জাইজা তো শেংজিং এর মতো দেখতে। আচ্ছা, এবার শেংজিন আর জাইজা একই রকম কেন দেখতে? জাইজা আসলে কোনো ডেমনও না, সে সাধারণ একটা খরগোশ ছিল, কিন্তু জাইজার মাস্টার তাকে কাল্টিভেশনের মাধ্যমে মানুষ রূপ দিয়েছে। এগুলো শোনার পর জাইজা শেঙ্গিকে জিজ্ঞাসা করে সে এত কিছু কেন করেছে, সে কি চাচ্ছে। শেনি তখন বলে যে সে টাইগার ট্যালি চায়। জাইজা যেন চ্যাঙ্গেকে মেরে ফেলে এবং টাইগার ট্যালি তাকে এনে দেয়। জাইজা তখন বলে যে স্বপ্ন দেখতে থাকো, আর সে শেনির উপরে আক্রমণ করে।
তবে শেনি তখন জাইজাকে তার মাস্টারের সোল দেখায় এবং বলে, তুমি যদি এটা না করো তাহলে তোমার মাস্টারের সোল আমি এখনই গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। জাইজা তখন ভয় পেয়ে যায়। তবে এই পুরো ঘটনাই অদৃশ্য হয়ে চ্যাঙ্গি দেখছিল। সে জাইজার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। জাইজার তো এখন আর কিছু করার নেই, সে মন খারাপ করে বসে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় ওয়াং জাইজাকে নিয়ে চ্যাঙ্গির ঘরে আসে। সে বলছিল যে কুইন ফিরে এসেছে। তবে চ্যাঙ্গি যখন জাইজাকে জড়িয়ে ধরতে যায়, জাইজা চ্যাঙ্গিকে আটকে দিয়ে বলে যে আমি ক্লান্ত, আর সে ডিরেক্ট তার ঘরে ঢুকে যায়। এরপরে জাইজা বসে বসে অনেক চিন্তা করে সে কি করবে। সে তার মাস্টারকে বাঁচাবে নাকি নিজের ভালোবাসাকে। এরপর 3 দিন পর জাইজা বের হয়ে চ্যাঙ্গির ঘরের সামনে আসে এবং সে ডিরেক্ট এসে চ্যাঙ্গির গলায় তলোয়ার ধরে। চ্যাঙ্গি তখন বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? জাইজা তখন চ্যাঙ্গির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে করছিল। তবে জাইজার হাত কাঁপছিল, সে তো আর চ্যাঙ্গিকে মারতে পারবে না। জাইজা তখন তলোয়ার ফেলে সেখান থেকে বের হয়ে আসে। এরপরে দেখা যায় জাইজা মন খারাপ করে নিজের ঘরে বসেছিল। তার কাছে ওয়াং দৌড়ে এসে এবং বলে যে চ্যাঙ্গি টাইগার ট্যালে নিয়ে থার্ড প্রিন্সের প্যালেসে গিয়েছে। জাইজা জিজ্ঞাসা করে যে সে কখন গিয়েছে। ওয়াং জানায় যে 2 ঘন্টা আগে গিয়েছে। চ্যাঙ্গে তাকে বলে গিয়েছিল সে যদি 2 ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে যেন এই বিষয়টা জাইজাকে জানায়, এর আগে যেন না জানায়। তবে 2 ঘন্টাও যেহেতু চ্যাঙ্গি ফিরে আসেনি, এটা শুনে জাইজা আর ওয়াং দুইজনেই অস্থির হয়ে যায়। ওয়াং তো কান্না শুরু করে দিয়েছিল চ্যাংয়ের চিন্তায়। তবে তখনই চ্যাং আহত অবস্থায় ফিরে আসে। জাইজা দৌড়ে বাইরে এসে চ্যাংকে দেখে বলে যে চ্যাং কেন এমন পাগলামি করলো। চ্যাঙ্গে জাইজাকে তার মাস্টারের সোলটি দেখায়। এরপরেই দেখা যায় চ্যাঙ্গে টাইগারটা নিয়ে ডিরেক্ট থার্ড প্রিন্সের প্যালেসে যায়। তখন থার্ড প্রিন্স আর শেনি বসে দাবা খেলছিল। চ্যাঙ্গে কোনো ঝামেলা না করে টাইগার টালির পরিবর্তে জাইজার মাস্টারের সোলটি নিয়ে আসে। তবে শেনি এত সহজে চ্যাঙ্গেকে আসতে দিতে চাচ্ছিল না। সে চ্যাঙ্গের রাস্তা আটকায় এবং শেনির সাথে চ্যাঙ্গের ছোটখাটো একটা ফাইট হওয়ায় চ্যাঙ্গে এমন আহত হয়েছে। এরপরেই দেখা যায় জাইজা তার মাস্টারের সাথে কথা বলে, যেখানে তার মাস্টার তাকে বলে দেয় যে আমি তো এখন মারা গিয়েছি, আমার আর বেঁচে ফেরার কোনো চান্স নেই, আমি এখন একটা পাওয়ারলেস মানুষ। তবে তুমি আমাকে মুক্ত করেছো, এজন্য আমি অনেক বেশি খুশি। তুমি এখন নিজের মতো জীবন কাটাও, নিজের যেটা ভালো লাগে সেটাই করো, যাতে তোমাকে কখনো পস্তাতে না হয়। এবং মাস্টার জাইজাকে বলে দেয় জাইজা যেন কোনোভাবেই শেনি থেকে প্রতিশোধ নিতে না চায়। জাইজা তার মাস্টারের সমস্ত কথাই মেনে নেয়। মাস্টারের সোলটি সেখানেই অদৃশ্য হয়ে যায়। জাইজা তখন কান্নায় ভেঙে পড়ে। এরপরে চ্যাঙ্গে জাইজাকে নিয়ে আবার সেই প্রাইভেট রুমে যায়, যেখানে ওই ছবিটার সামনে দাঁড়িয়ে চ্যাঙ্গে জাইজাকে বলছিল, তোমার মতো দেখতে এই মেয়েটি শেনজিং 5 বছর আগে প্যালেসে এসেছিল। আমি তার পাস্ট সম্পর্কে কিছুই জানতাম না, এমনকি তার পরিচয়ও জানতাম না। এই জন্য আমি তাকে অনেক ভালো বন্ধু হিসেবে ট্রিট করতাম। সে অনেক দয়ালু ছিল। তবে একদিন আমি জানতে পারি সে শেনির মেয়ে এবং শেনি তাকে টাইগার টালি চুরি করার জন্য প্যালেসে পাঠিয়েছে। শেনজিং টাইগার টালি চুরি করে প্যালেস থেকে চলেও যায়। তবে ওয়াং এসে খবর দেয় শেনজিংকে পশ্চিমের জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে এবং শেনজিং এর কাছে টাইগার টালি ছিল। এরপরে দেখা যায় চ্যাঙ্গে শেনজিং এর পাশে বসেছিল। শেনজিং এর জ্ঞান ফিরতেই চ্যাঙ্গে বলে যে তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে, আমি তোমাকে নিজের বোনের মতো ট্রিট করেছিলাম আর তুমি আমাকে সত্যি অনেক হতাশ করলে। আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, এটাই আমাদের শেষ দেখা। তুমি সুস্থ হয়ে গেলে তোমার বাবার কাছে ফিরে যাবে। এটা বলে চ্যাঙ্গে ঘর থেকে বের হয়ে যায়। তবে শেনজিং বারবার চ্যাঙ্গেকে ডাকছিল। হঠাৎ করে সে তলোয়ার নিয়ে নিজের গলায় ধরে। চ্যাঙ্গে তাকে আটকানোর চেষ্টা করছিল। তবে শেনজিং বলে, আমি যদি তোমাকে বলি আমার বাবা টাইগার টালি চুরি করেছিল এবং আমি এটা তার কাছ থেকে উদ্ধার করে প্যালেসে ফিরে আসছিলাম, তাহলে কি তুমি বিশ্বাস করবে? চ্যাঙ্গে কোনো কথা বলার আগে শেনজিং আবারও বলে যে আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই এবং সে চ্যাঙ্গের সামনেই নিজের গলায় তলোয়ার দিয়ে আঘাত করে আর সেখানেই মারা যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। চ্যাঙ্গে জাইজাকে বলছিল, সেদিনের পর থেকে আমার সবসময় নিজেকে দোষী মনে হয়,
আমার মনে হয় সেনজিং আমার জন্যই মারা গিয়েছে। তবে সেনজিং আমার বোনের মতো ছিল, তার প্রতি আমার কোনো ফিলিংসই ছিল না। পরবর্তী সিনে দেখা যায় চ্যাঙ্গে তার বাবাকে জানায় যে টাইগার টালি সে থার্ড প্রিন্সকে দিয়ে দিয়েছে। তার বাবা তার উপর প্রচণ্ড রেগে যায় এবং চিল্লাচিল্লিও করে। তবে এখন তো আর কিছু করার নেই। সে বলে, আমি তোমার মায়ের কথা চিন্তা করে তোমাকে এবারের মতো মাফ করে দিলাম, আমি দেখছি কি করা যায়। এবং এরপরেই দেখা যায় সে চ্যাঙ্গিদের 3 ভাইকে ডেকে অনেক বকাবকি করে এবং বলে, তোমরা ভাই ভাই একে অপরের মধ্যে ঝামেলা করবে না। 3 ভাই চুপ করে রাজার ঝাড়ি শোনে জাস্ট। সেখান থেকে ঘরে ফিরে এসে থার্ড প্রিন্স অনেক চিল্লাচিল্লি করছিল, যেখানে শেনিও উপস্থিত ছিল। সে শেনিকে বলে যে তারা টাইগার টালি রাখতে পারবে না, রাজা কড়া নিষেধ করে দিয়েছে, রাখলেও সেটার কোনো ফলাফলও তারা পাবে না। আর থার্ড প্রিন্স এসব ঝামেলার মধ্যে থাকতে চায় না, তার রাজত্ব প্রয়োজন নেই। তবে শেনির মাথায় তো অন্য প্ল্যানই ঘুরছিল। সে উল্টে চ্যাংজিকে বলে, তুমি কিভাবে ভাবলে এত ইজিতে আমি তোমাকে ছেড়ে দিব? আমি তোমাকে এতদিন ব্যবহার করেছি আমার কাজে, আমি শুধুমাত্র আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। সেনজিং এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে এই পুরো ফ্যামিলিটাকেই ধ্বংস করে দিতে চাচ্ছিল। শেনি থার্ড প্রিন্সকে কোনো একটা ম্যাজিক করে নিজের বশে করে নেয়, আর তারপর থার্ড প্রিন্সের কাছে একটি নকল টাইগার টালি দিয়ে বলে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে, চ্যাঙ্গের সমস্ত খবরাখবর তুমি আমাকে দেবে। এরপরেই দেখা যায় চ্যাঙ্গি জাইজাকে একটি চুলের কাঁটা উপহার দেয়। এটা তার মায়ের রেখে যাওয়া চুলের কাঁটা। পাস্টের একটি সিন থেকে আমরা দেখতে পাই চ্যাঙ্গের মা একজন ডেমন ছিল, আর সে একজন ডেমন হান্টারের সাথে যুদ্ধ করার সময় নিজের কালেক্ট করা সমস্ত পাওয়ার চ্যাঙ্গের মধ্যে দিয়ে যায়, আর তারপর চ্যাঙ্গিকে দূরে পাঠিয়ে দেয় তার বাবার কাছে। আর সেখানেই চ্যাঙ্গির মা মারা যায়। এটা শুনে জাইজা চ্যাঙ্গির হাত ধরে তাকে সান্ত্বনা দেয়। এরপরে দেখা যায় চ্যাঙ্গের বড় ভাই 2জন ডেমন হান্টারের সাথে কথা বলছিল। ইউডা তার মাস্টারকে নিয়েও সেখানে এসেছিল, যেখানে তার মাস্টার চ্যাঙ্গের উপরে অনেক রেগেছিল, কেননা চ্যাঙ্গে একজন ডেমনকে বিয়ে করছে। ইউডার মাস্টারই চ্যাঙ্গের মাকে 15 বছর আগে মেরে ফেলেছিল। তারা জানতে পেরেছিল চ্যাঙ্গে ডেমন আর মানুষের মিক্স। তখনই সেখানে একজন গার্ড এসে খবর দেয় যে শেনি তার সাথে দেখা করতে এসেছে। এরপর শেনি যখন ভেতরে আসে তার সাথে থার্ড প্রিন্সও ছিল। চ্যাঙ্গের বড় ভাই জিজ্ঞাসা করে থার্ড প্রিন্সকে দেখতে এমন লাগছে কেন। শেনি তখন বলে যে সে আমাকে সাহায্য করতে অস্বীকার করেছে, তাই আমি তাকে কিছু সময়ের জন্য চুপ করিয়ে দিয়েছি। এখানে শেনি এসেছিল চ্যাঙ্গের বড় ভাইয়ের সাথে হাত মেলাতে। সে চ্যাঙ্গের বড় ভাইয়ের সাথে হাত মিলিয়ে রাজ্যে আক্রমণ করতে চাচ্ছিল। তার বড় ভাই তো এটা শুনে খুশি হয়ে যায়, সে তো এমনিই চাচ্ছিল ঝামেলা পাকাতে। তবে তখনই শেনি বলে যে আপনি যাই বলুন, আপনার ঘরের মধ্যেই এমন লোক রয়েছে যে সব খবরাখবর পাচার করছে। চ্যাঙ্গের বড় ভাই অবাক হয়ে গেলে সে বলে যে আপনার ওয়াইফের সাথে চ্যাঙ্গের সম্পর্ক চলছে। আর এটা বলে সে দরজার দিকে আঘাত করলে দেখা যায় বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল শাওশাও। শাওশাও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে যাওয়ার সময়ও শেনি তাকে আঘাত করে। যে আঘাত নিয়ে শাওশাও প্রচণ্ড আহত হয়ে চ্যাঙ্গের প্যালেসে এসে পৌঁছায়। ওয়াং তাকে দেখতে পেয়ে দ্রুত ডাক্তার ডাকে। এরপরেই দেখা যায় চ্যাঙ্গে শাওশাওয়ের পাশে বসেছিল। শাওশাওয়ের একটু জ্ঞান ফিরতেই সে সবকিছু চ্যাঙ্গেকে বলে দেয়। শেনি আর তার বড় ভাই যে এক হয়েছে এবং গুনশুনের বোনও চ্যাঙ্গের বড় ভাইয়ের কারাগারে আটকা ছিল। গুনশুন আর চ্যাঙ্গের শত্রুতা করার জন্যই তারা এমনটা করেছে। চ্যাঙ্গে তখন বলে, আমি সবকিছুই জানি, তুমি একটু রেস্ট করো। শাওশাও তখন বলে যে আমাকে শেনি আঘাত করেছে, আমি আর কোনোভাবেই বাঁচব না। তবে ছোটবেলায় যখন তুমি আর আমি একসাথে খেলাধুলা করতাম, অন্যান্য বাচ্চারা আমাকে বুলি করতো, তুমি তখন আমার পক্ষ নিয়ে তাদের সাথে ঝামেলা করতে। ওই সময়গুলো আমার জীবনের সেরা সময় ছিল। এসব শুনে চ্যাঙ্গেও অনেক ইমোশনাল হয়ে যায়। শাওশাও তখন চ্যাঙ্গের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, আবার যদি কোনো জন্ম হতো। আর এই কথা বলতে বলতে শাওশাও সেখানেই মারা যায়। পরবর্তী সিনে দেখা যায় রাজা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং জঙ্গলের মধ্যে শেনিকে তার গুপ্তচর খবর দেয় যে রাজা অসুস্থ হয়ে পড়েছে, তার মরণব্যাধি রোগ হয়েছে, যে কারণে সে চাচ্ছে চ্যাঙ্গে দ্রুত বিয়ে করুক, যাতে সে চ্যাঙ্গের বউকে দেখে যেতে পারে। এটা শুনে শেনি হাসতে হাসতে বলে, তাহলে তো বিরাট সুযোগ আসছে আক্রমণ করার, আর তুমি অনেক ভালো কাজ করেছ। সে তার ওই গুপ্তচরকে অ্যান্টিডোট দেয়
এবং ওই গুপ্তচর যখন মুখ খোলে আমরা দেখতে পাই সে আর কেউ না বরং চ্যাংগের ইউনুস ওয়াং। ওয়াং এতদিন শেংকে প্যালেসের সব খবরাখবর পাচার করত। এরপরেই আমাদের বিয়ের দিনের দৃশ্য দেখানো হয়। সবাই সেখানে উপস্থিত ছিল এবং সব রিচুয়াল শেষে যখন বউকে আনা হবে ঠিক তখনই সেখানে চ্যাংগের বড় ভাই শেনির সাথে চলে আসে। তার সাথে আরও কিছু ডেমন হান্টার ছিল। চ্যাংগে তার বড় ভাইকে দেখে মনে করে হয়তো তার বিয়ের জন্য অভিনন্দন জানাতে এসেছে। তবে তার বড় ভাই বলে, তুমি এবারে সব বাদ দাও, তোমার বিয়ে না করাই উত্তম। তখনই বাইরে থেকে একজন সৈন্য এসে খবর দেয় যে প্যালেসের সমস্ত গার্ডদের উপরে আক্রমণ হয়েছে। টাইগার টালির মাধ্যমে একদল সৈন্যকে নিয়ন্ত্রণ করে প্যালেসের গার্ডদের উপরে আক্রমণ করা হয়েছে। চ্যাংগে যখন জানতে পারে যে প্যালেসে আক্রমণ হয়েছে সে তখন ইশারা করলে চারদিক থেকে সৈন্যরা এসে তার বড় ভাই সহ শেনির ওই দলটাকে ঘিরে ধরে। চ্যাংগে আগে থেকে এইসবের জন্য প্রস্তুত ছিল, কিন্তু তখনই শেনি বলে যে আমাদের দিকে তীর ছোড়ার ভুল করো না। দেখা যায় ওয়াং গলায় ছুরি ধরে সেখানে জাইজাকে নিয়ে আসে। জাইজা তো বউ সেজে ঘোমটা দিয়েছিল। চ্যাংগে চিৎকার করে বলে, ওকে আঘাত করো না। চ্যাংগের বড় ভাই তখন বলে, বাহ, তুমি তো দেখছি তোমার বউয়ের কথা অনেক ভাবো। এটা বলে সে যখন ওই ঘোমটাটা তোলে দেখা যায় সেখানে জাইজা নেই, বরং অন্য একটা মেয়ে, যে সাথে সাথেই চ্যাংগের বড় ভাইয়ের গলায় ছুরি ধরে বসে। এরপরেই দেখা যায় ওয়াং আসলে চ্যাংগের সাথে বেইমানি করেনি, বরং সে শেনির সাথেই এতদিন বেইমানি করে এসেছে। শেনি তখন বলে যে তোমাকে আমি আর কোনো অ্যান্টিডোট দিব না, এবার দেখা যাবে তোমার জীবন কে বাঁচায়। ওয়াং তখন বলে যে চ্যাংগে আমাকে নিজের ফ্যামিলির মতো ট্রিট করেছে, তার জন্য যদি আমার মরতেও হয় তাহলে আমি মরব। তুমি ভাবলে কি করে আমি চ্যাংগের সাথে বেইমানি করব। এরপরেই সেখানে গুনশুন চলে আসে। প্যালেসে যেসব গার্ডদের উপরে আক্রমণ হয়েছিল গুনশুন একাই সেগুলো প্রতিরোধ করে ফেলেছে। গুনশুনকে দেখে শেনি আরো অবাক হয়। পাস্টের একটি সিনে আমরা জানতে পারি জাইজা চ্যাংগের বড় ভাইয়ের ওই গার্ডদের মেরে কিয়েরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। কিয়েরকে তার ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। একটা ডেমন কিয়েরের রূপ নিয়ে থাকছিল এবং কিয়েরকে বন্দি করে রাখা হয়েছিল। জাইজা গুনশুনকে অনুরোধ করে চ্যাংগেকে সাহায্য করার জন্য, আর যেহেতু তার বোন বেঁচে আছে তাই গুনশুন চ্যাংগেকে সাহায্য করতে রাজি হয়। সিন যখন প্রেজেন্টে ফিরে আসে চ্যাংগের বড় ভাই বলে যে আমি হেরে গিয়েছি এবং সে শেনিকে বলছিল স্যারেন্ডার করে দেওয়ার জন্য। শেনি তখন স্যারেন্ডার করতে রাজি হয় না, বরং সে চ্যাংগের বড় ভাইকে আঘাত করে, আর এতে চ্যাংগের বড় ভাই সেখানেই মারা যায়। চ্যাংগে তীর ছোড়ার জন্য আদেশ দেয়, তবে তখনই সেই সব ডেমন হান্টাররা মিলে একটি ফরমেশন তৈরি করে, যে ফরমেশনে তীর লাগছিল না, বরং ওই তীরগুলো উল্টো ফিরে এসে ওই সৈন্যদেরই মেরে ফেলছিল। ঠিক তখনই চ্যাংগে চিৎকার করে জাইজাকে বলে তার চুলের কাঁটা দিয়ে আঘাত করতে। জাইজা তার চুলের কাঁটাটা দিয়ে আঘাত করলে ওই ফরমেশনটি ভেঙে যায়। ওই চুলের কাঁটা অনেক শক্তিশালী ছিল। সবাই যখন ধরা পড়ে যায় শেনি সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে চ্যাংগে শেনের পিছু করতে করতে চলে আসে, কেননা তার তো শেনির কাছ থেকে অ্যান্টিডোট নিতে হবে, তা না হলে ওয়াংকে বাঁচানো যাবে না। শেনি বলে যে আমি এত বছর ধরে প্ল্যান করেছি, তবে আমার প্ল্যান ফেল হলেও আমি তোমাকে মেরে আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। চ্যাংগে তখন বলে, তুমি যদি তোমার মেয়েকে এতই ভালোবাসতে তাহলে তুমি তাকে মেনশনে পাঠাতে না, তুমি জানতে টাইগার টালি চুরি করা অতটাও সহজ বিষয় না। শেনি তখন বলে, সেই সময় আমি পাগল ছিলাম ক্ষমতার জন্য, আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। তবে শেনি চ্যাংগের সাথে পারে না। এর মধ্যে জাইজাও সেখানে চলে আসে এবং শেনির গলায় তলোয়ার ধরে। তবে তারা শেনিকে মারে না, কেননা জাইজার টিচার তো বলে গিয়েছিল তারা যেন কোনো রিভেঞ্জ না নেয়। শেনি তখন সেই অ্যান্টিডোট দিয়ে দেয়। তারা অ্যান্টিডোট নেওয়ার পর সেখান থেকে চলে যায়। তবে তারা যেতে শেনি নিজেই নিজেকে মেরে ফেলে, যেহেতু সে হেরে গিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় রাজা চ্যাংগেকে ধন্যবাদ জানাচ্ছিল সবকিছু ঠিক করার জন্য। সে চ্যাংগেকে বলছিল, বহু বছর আগে যখন আমি সিংহাসনে এসেছিলাম তখনও তুমি আমাকে সাহায্য করেছিলে, আর এবারও তুমি যদি প্ল্যান না করতে তাহলে আমি সবকিছু সমাধান করতে পারতাম না। আসলে এই সম্পূর্ণটাই ছিল চ্যাংগের প্ল্যান, রাজার অসুস্থ হওয়া থেকে শুরু করে বিয়ে সবকিছুই। রাজা চ্যাংগির উপর এত খুশি দেখে চ্যাংগি রাজার কাছে একটি জিনিস চায়, সেটা হচ্ছে চ্যাংগি জাইজার সাথে মাউন্টেনে থাকতে চায়। তবে রাজা তো চ্যাংগিকে যেতে দিতে চায় না,
তারপরও সে চ্যাঙ্গিকে বলে, ঠিক আছে তুমি যেতে পারো, তবে রাজ্যের কোনো বিপদ হলে অবশ্যই চলে আসবে। চ্যাঙ্গি খুশি হয়ে যায় যে সে এবার জাইজার সাথে থাকতে পারবে। পরবর্তী সিনে দেখা যায় চ্যাঙ্গি আর জাইজা সেই বাড়িতে ছিল এবং সে চ্যাঙ্গিকে শর্ত দেয় যে তার সাথে সবসময় গাজরি খেতে হবে। চ্যাঙ্গি তখন বলে যে ডিল, আর জাইজা চ্যাঙ্গির কপালে টোকা মেরে বলে যে ডিল। তারপর দুইজনের খুনসুটি শুরু হয়ে যায়, আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামার এক্সপ্লেনেশন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, খোদা হাফেজ।